বিসমিল্লাহির রহমানির রহিম। 3রা জুন 2025। আজকের আলোচনার বিষয়টা করতে চাই জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়ে, বিএনপির অন্যতম নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবকে নিয়ে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য অনেক চির্য কথা বলেছে, অনেক ইয়ারকি ফাতরামিমূলক কথা বলেছে। বাংলাদেশে আমরা আবার মানুষকে অপমান করে খুব শান্তি পাই। বাংলাদেশের মুসলমানরা আমরা যতই ধার্মিকতা আমরা দেখাই না কেন, আমরা মানুষের বিপদ আপদে মানুষকে নিয়ে উপহাস করি এবং কাউকে অপমান করতে পারলে আমরা মনে করি যে আমরা সবচেয়ে ভালো একজন যোগ্য মানুষ এবং এটাকে আমরা পুণ্যের কাজ মনে করি। শোনেন, সালাউদ্দিন সাহেব আজকে আইসিটিতে গেল মামলা করার জন্য। এটা নিয়েও দেখলাম আবার কেউ কেউ এটা নিয়ে হাসি মস্করা করছে। ভাই, সালাউদ্দিন সাহেব কেন মামলা করেন নাই সেটা সালাউদ্দিন সাহেব জানেন। আপনারা কি কখনো চিন্তা করেছেন, এই যে ফরহাদ মাজারকে যখন গুম করা হয়, যখন সে চলে আসে, সে কি কখনো এই গুমের বিরুদ্ধে কোনো মামলা করেছে? করেনি। এই যে সাংবাদিক শফিক রেহমান জায়জাদিন পত্রিকার সম্পাদক ছিলেন, তাকে যে গুম করা হয়েছিল, তিনি কি কোনো মামলা করছেন? করেন নাই। আমার এই লক্ষ্মীপুর জেলাতে একজন ডাক্তারকে গুম করা হয়েছে, প্রায় 1 বছর না কতদিন পরে তাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ওই শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্টের আমলে। আজ পর্যন্ত ডাক্তার সাহেব কোথাও কোনো দিন কাউকে বলেন নাই যে কীভাবে গুম হয়েছেন, কোথায় ছিলেন, বলে না। আমার জেলাতে আরও এরকম 2জন ছেলে গুম হয়েছিল, তারা ঘুম থেকে ফেরত আসার পরে তারা কেউ কথা বলে না। এর প্রধান কারণ যেটা, সেটা হলো যাদের হয়তো আত্মীয় স্বজনের লিঙ্ক থাকে উপরে, তারা হয়তো বলে কয়ে তারা ঘুম থেকে তারা ঘুমের হাত থেকে ফিরে আসতে পারে, সেই যে আয়নাঘর থেকে তারা ফিরে আসতে পারে। কিন্তু তাদেরকে আমরা অনুমানে ধরে নেই যে তাদেরকে এমন শর্ত দেয়া হয় যে শর্তের কারণে তারা মুখ খোলেন না। কারণ তারা মনে করে তাদের যে সন্তান, তাদের স্ত্রী যাদের আছে, তাদের বাবা মা আছে, তাদের কাছে তাদের সন্তান, তাদের বাবা এবং স্বামীর মূল্যটা তারা বুঝে। আমি আপনি সালাউদ্দিন সাহেবকে নিয়ে ইয়ারকে ফাতরামি করতে পারি, আমি আপনি এই শফিক রহমানকে নিয়ে বা যারা ফেরত আসছে ফরহাদ মাজার, এদেরকে নিয়ে আমরা ইয়ারকে ফাতরামি করতে পারি, টিকা টিপ্পনি কাটতে পারি। কারণ আমি আপনি তো গুম হই নাই। আমার আপনার সন্তান রাস্তায় রাস্তায় কাঁদে নাই। আমার আপনার সন্তান প্লে কার্ড নিয়ে বা আমাদের ছবি নিয়ে প্রেস ক্লাবে দাঁড়ায় নেই। তাই আমরা হাসি ঠাট্টা করতে পারি, বিএনপিকে ঘায়েল করি বা জামাতকে ঘায়েল করি, যে পার্টিকে আমরা ঘায়েল করি তাদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করতে পারি। যদি আমরা গুম হইতাম, তাহলে আমাদের সন্তানরা আমাদের জন্য যখন রাস্তায় কাটাতো, তখন আর আমরা আরেকজনের গুম হওয়া নিয়ে আমরা হাসি ঠাট্টা করতাম না। এই সালাউদ্দিন সাহেবকে যখন র্যাব নিয়ে যায় বেগম খালেদা জিয়া, তখন গুলশান অফিসে, আমাদের আজও মনে আছে, আপনাদের মনে থাকার কথা, খালেদা জিয়ার কাছে যে কোনো একটা গোপন সংবাদে আসছে যে সালাউদ্দিনকে র্যাবে নিয়ে গেছে এবং সে র্যাব কার্যালয়ে আছে। তখন বেগম খালেদা জিয়া রাতে 10টা কি 9টার দিকে হঠাৎ করে সাংবাদিকদের বলল যে সালাউদ্দিনকে ফেরত দেন। এই কথা বলার সাথে সাথে সেদিন এই রাতের মধ্যে সালাউদ্দিনকে নিয়ে শিলংয়ে দিয়ে আসা হয় এবং এটা নিয়ে তৎকালীন বেঞ্চের যিনি র্যাবের প্রধান ছিলেন, তিনি তার র্যাবের অনেক অফিসারদেরকে সন্দেহ করছেন যে বেগম খালেদা জিয়ার কাছে কে সংবাদ পৌঁছালো যে সালাউদ্দিনকে গুম করা হয়েছে। এখন অপরাধ কি শিলংয়ে? সে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী নাগরিক, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে জামিন পান। এখন জামিন পাওয়ার পর তো একটা লোক তো কোথাও থাকতে হবে। সে কেন শিলংয়ে ছিল, কেন একটা বাসাতে ছিল, এই সালাউদ্দিন কেন রাস্তার মধ্যে ঘুমান নাই, এটা হলো সালাউদ্দিনের অপরাধ। এখন যেভাবে আমরা টকশোতে বিভিন্ন আলোচনায় সালাউদ্দিনকে নিয়ে সমালোচনা করি, সালাউদ্দিন সাহেবকে নিয়ে, সে কেন রাস্তায় ঘুমাই নাই কুকুরের মতো, এটা তার একটা অপরাধ। সে একটা বাসা বাড়ি নিয়েছিল, তো সে বাসা বাড়ি নিয়েছিল, কেউ না কেউ তো তাকে সাহায্য করবে। বলে যে অমুকে তাকে টাকা দিয়ে সাহায্য করছে। হ্যাঁ, আমি হারাম যদি গুম হইতাম ভারতে, আমি যদি জামিন পাইতাম, তাহলে আমাকে তো কোথাও না কোথাও একটা বাসা বাড়ি নিতে হবে, কারণ আমার তো কোর্টে হাজিরা দিতে হবে। আর এমন না যে সালাউদ্দিন সাহেব যদি তখন জামিন নিয়ে যদি বাংলাদেশে আসতেন, আবার যদি উনি মামলা তারিখে তারিখে যদি তিনি সেখানে যেতেন, তাহলে তার উভয় সংকট ছিল। কেমন সেটা হলো, সালাউদ্দিন সাহেব যদি জামিন পাওয়ার পর যদি তাকে ভারত সরকার অনুমতি দিত যে ঠিক আছে আপনি বাংলাদেশ থেকে আইসা হাজিরা দিতে পারবেন, তাহলে কিন্তু বাংলাদেশে আসলে শেখ হাসিনা আবার তাকে গ্রেপ্তার করতো, রেগুলার একটা মামলা দিত। ওই মামলাটা হবে যে অবৈধভাবে সে ভারতে প্রবেশ করছে, এটার জন্য তাকে একটা মামলা দিতে পারতো। ভারত সরকারের সেখানে মামলা চলা এবং আপিল চলা অবস্থা পর্যন্ত সে ভারতে ছিল, তো সে ভারতে থাকা তার একটা বাসা ভাড়া লাগবে। আর তার বাসার খরচটা দিবে কে? হয় তার যারা সুবাদ্য দেয়, যারা আত্মীয় স্বজন, তারাই তো দিবে। এটারে নিয়ে তো এক লোক তো ছোটো করার তো কোনো দরকার নেই। ছোট হচ্ছে আমরা এই কারণে, কারণ আমরা তো কেউ গুম হই নাই, এর জন্য আমরা আরেকজন নিয়ে রসিয়ে রসিয়ে কথা বলি বিদেশে বসে বসে। ভাই, এত সহজ না দুনিয়া। এরপরে আসেন, তার 7 মেয়াদ শেষ হয়েছে, কিন্তু সে বাংলাদেশে আসে না। কেন আসে না? তখন তার পাসপোর্ট নাই, হ্যাঁ পাসপোর্ট নাই। এটা নিয়ে যখন পার্লামেন্টে যখন আলোচনা, যে সাংবাদিকরা যখন বিভিন্নভাবে কথা বলে, তখন শেখ হাসিনা ক্ষমতাতে, তখন শেখ হাসিনা
ভারতের আসাম রাজ্যে যে বাংলাদেশের উপ দূতাবাস আছে, ডেপুটি হাই কমিশন অফিস, সেখানে বলছে যে বাংলাদেশ সরকার থেকে যে তাকে একটা ট্রাভেল পাস দেওয়ার জন্য। তখন দিল্লি একটা ট্রাভেল পাস ইস্যু করে ওই আসাম থেকে, তখন সে একটা ট্রাভেল পাস পায়। কিন্তু ট্রাভেল পাস পাওয়ার পরও কিন্তু সালাউদ্দিন সাহেব বাংলাদেশে আসে নাই, কারণ এখানে সে ভারতের রয় দালালি করতে দেয় নাই ভাই, আর রয় ট্রেনিং নেয় নাই। বিষয়টা এখানে আইনগত। সে যদি বাংলাদেশে আসে তখন তাকে ভারতে যে সে গেছে এইটার জন্য শেখ হাসিনা তাকে আরও মামলা দিবে। এই কথাটা আমরা কেউ বলতে চাই না, এই সহজ বিষয়টা আমরা কেউ বলতে চাই না। আমরা আছি সালাউদ্দিন সাহেবকে ভারতের ট্রেনিং দিছে, দালাল, এই দালাল সেই দালাল। ভাই দোয়া করেন আল্লাহর কাছে আমার আর আপনার কোনো আত্মীয় বা আমি আপনি যেন আর কোনোদিন ভবিষ্যতে যে সরকারে থাকুক আমরা যেন গুম না হই ভাই। আমরা গুম হলে বুঝবো আমাদের ফ্যামিলির অবস্থা, তো আমরা যারা গুম হয় তাদের ফ্যামিলির অবস্থা, তাদের ফ্যামিলির সদস্যরা বুঝে ভাই। কখনো সালাউদ্দিন সাহেব হোক আর যেই হোক, যারাই শেখ হাসিনার আমলে গুমের শিকার হয়েছে, আমরা দয়া করে তাদের অন্যভাবে সমালোচনা করি, কিন্তু তাদের গুম হওয়া নিয়ে যেন আমরা সমালোচনা না করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।